শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলছেন আসম আব্দুর রব। এরপর জানিয়ে দেব, স্মৃতিসৌধে এসে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো জানিয়ে দেব, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন প্রধান হলেন ডক্টর ইউনূস নিজেই। এদিকে জামায়াতের একজন নেতা মানবাধিকার বিরোধী অপরাধ করেননি বলছেন ডক্টর মাসুদ। এবং সর্বশেষ জানিয়ে দেব, জাতির শ্রেষ্ঠতম আনন্দক্ষণ দিন 16 ডিসেম্বর বলছেন অলি আহমেদ। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলছেন আসম আব্দুর রব। জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন, বাংলাদেশের বিজয় হয় নাই, কৃষক শ্রমিক জনতা এরা যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলো চাকরির জন্য ও রাষ্ট্র সংস্কারের জন্য, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এটা তখনও কার্যকরী হবে যখন ভাত কাপড়ের জন্য কেউ মরবে না। বিজয় দিবস উপলক্ষে সোমবার 16 ডিসেম্বর সকাল 7:45 জাতীয় স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, যখন বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে আসলে 18 কোটি মানুষ একসাথে লড়াই করব, তবেই হবে বিজয়। আমরা কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই। তিনি আরো বলেন, এই লড়াই বাংলার মানুষের লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে, বাকিটা আপনারা করবেন, আমি করে গেলাম যতটুকু পারলাম। তিনি বলেন, বিজয় হয় নাই এখনো, যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেই দিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার। সংস্কার আগে নাকি নির্বাচন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আবু সাইদকে জীবন দিয়েছে নির্বাচনের জন্য, সংস্কার আগে চাই, নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এদেশের মানুষ সংস্কার চায়। তিনি বলেন, এত বছর হয়েছে এখনো শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীদের তালিকা হয় নাই। এটা কিসের বিজয়? কার বিজয়? এটা স্বৈরাচারের বিজয়, ক্ষমতা হস্তান্তরের বিজয়। এ সময় উপস্থিত ছিলেন জেএসডি সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদুদ্দীন মোহাম্মদ স্বপন সহ আরো অনেকে। স্মৃতিসৌধে এসে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 16 ডিসেম্বর সকাল 10:30টার দিকে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য তিনি প্রস্তুতি নেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতা কর্মীরা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় সহ বিভিন্ন ও এর অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএমএইচে নেওয়া হয়েছে, তিনি এখন অনেকটা সুস্থ। সেখানে তার সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ, হাবিবুন নবী খান সোহেল। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন প্রধান হলেন ডক্টর ইউনূস নিজেই। যেকোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। এই ঐক্যমত্য পৌঁছাতে গেলে প্রক্রিয়া কি হবে? অন্তর্বর্তী সরকার সেভাবে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে। আমরা একটি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠনের দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সকল বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে সেগুলো চিহ্নিত করা এবং সুপারিশ করা। আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল 10টায় জাতীয় উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস জানান, প্রধান 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পেলে আগামী মাস থেকে এ কমিশন কাজ শুরু করতে পারবে বলে আশা করছি। এই কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব বিষয় জরুরি সেসব বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি করা এবং কখন নির্বাচন অনুষ্ঠান করা যায় সে বিষয়ে পরামর্শ চূড়ান্ত করা। জামায়াতের একজন নেতা ও মানবতা বিরোধী অপরাধ করেনি বলছেন ডক্টর মাসুদ। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের সাজানো মামলায় জামায়াত নেতাদের হত্যা করেছেন। আজ শেখ হাসিনা নিজেই গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধের প্রকৃত আসামি। জামায়াতে ইসলামী একজন নেতাকর্মীও মানবতা বিরোধী অপরাধ করেনি। ডক্টর মাসুদ বলেন, স্বাধীনতার 53 বছর পরও বাংলাদেশ আলোর পথ পায়নি। অন্ধকার জগৎ থেকে বাংলাদেশকে বের করে আলোর জগতে নিতে হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আলোকিত বাংলাদেশ গড়তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে। ডক্টর
ডক্টর মাসুদ আরো বলেন, একজন বিবেকবান আইনজীবী কি বলতে পারবেন মানুষের তৈরির আইনে ন্যায় বিচার হয় বা হয়েছে? যদি ন্যায় বিচার হতো তাহলে জামায়াতে ইসলামী নেতাদের বিরুদ্ধে ভারতের পরামর্শ শেখ হাসিনার সাজানো মামলায় সবাই মুক্ত পেত। কেন সাক্ষীদের আদালতে সাক্ষ্য দিতে দেয়া হয়নি? কেন আদালত থেকে সাক্ষীকে গুম করে নিয়ে যেতে হলো? এর কারণ ন্যায় বিচার ছিল না। জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী নয়, জামায়াতে ইসলামী মর্যাদাশীল স্বাধীনতা পক্ষে। বাংলাদেশের স্বাধীনতাকে ভারত যদি বিশ্বাস করত তাহলে তারা আমাদের সার্বভৌমত্বে আঘাত হানত না। জাতির শ্রেষ্ঠতম আনন্দঘন দিন 16 ডিসেম্বর, বলছেন অলি আহমেদ। মহান বিজয় দিবস রীতি রোহন করে সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, 1971 সালে 16 ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনি জেড ফোর্স ও প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে সিলেটে ছিলেন। শনিবার রাজধানী মহাখালীর ডিউএইচএস এর বাসভবনে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলটিপি সভাপতি অলি আহমেদ আরো বলেন, বিজয় 2 দিন আগে অর্থাৎ 14 ডিসেম্বর সিলেট শত্রুমুক্ত করে পাকিস্তান সেনাদল মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়, কারণ তারা মনে করেছিল হয়তো মুক্তিযোদ্ধারা জেনেভা কনভেনশন মানবে না, অতএব ভারতের সেনাদলের কাছে আত্মসমর্পণ করতে সশব্দ বোধ করেন। অলি আহমেদ বলেন, 16 ডিসেম্বর সকালে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সিলেটে একটি চা বাগানের জঙ্গলে অবস্থান করেছিলাম। বাঙালি জাতির শ্রেষ্ঠতম আনন্দঘন দিন 16 ডিসেম্বর উল্লেখ করে ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন, 9 মাস রক্তস্নান স্বাধীনতা সংগ্রামের পরে আমরা পাই মহান বিজয়। পরাধীনতার শৃঙ্খল ভাঙায় জয় আনন্দ গৌরবের। আমরা সেই দিন খুব আনন্দিত হয়েছি। স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। 1971 সালে আমি ছিলাম চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্মরত তরুণ এক অফিসার। একথা উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীর সদস্য হয়েও জনগণের পক্ষে ঐতিহাসিক দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আমার হয়েছিল। অলি আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধের পক্ষে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ঐক্যবদ্ধ করা এবং সঠিক সময় বিদ্রোহ করে অস্ত্রশস্ত্র সহ সদল বলে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভিজ্ঞতা ছিল খুবই রোমহর্ষক। 25শে মার্চ রাতে ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর অ্যাকাউন্টের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মেজর জিয়ার নেতৃত্বে আমি সর্বপ্রথম 8ম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করি। সে সময় বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ছিলেন কর্নেল আব্দুর রশিদ জানজোয়া এবং সহ অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান। তিনি বলেন, 27শে মার্চ কালুরঘাট বেদর কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। পটিয়া থানায় বসে আমরা স্বাধীনতা ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেই। আমি জিয়াউর রহমানকে বললাম, আপনি রেডিও স্টেশনে চলে যান। তাকে আমি গার্ড দিয়ে পাঠিয়ে দিলাম কালুরঘাট বেতার কেন্দ্রে। এটা ছিল ট্রান্সমিটিং স্টেশন। এটাকে কিছুটা পরিবর্তন করে ব্রডকাস্টিং স্টেশন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে অলি আহমেদ বলেন, 27শে মার্চ সকালে জিয়াউর রহমান ও আমি পটুয়া থানায় উপস্থিত হই। ওই জায়গায় আসেন জনাব মাহমুদ নামে এক ব্যক্তি, প্রায় 6 ফুট 2 ইঞ্চি লম্বা। তিনি থানার অভ্যন্তরে প্রবেশ করে বললেন, এখানে ক্যাপ্টেন অলি আহমেদকে। আমাদের কাঁধে কোন ব্যাজ ছিল না, শুধু খালি ইউনিফর্ম পরা ছিল। আমি তাকে থানার বারান্দায় ডেকে নিয়ে গেলাম। আপনি ক্যাপ্টেন অলিকে কেন তালাশ করছেন? তিনি উত্তরে বললেন, ক্যাপ্টেন অলিকে স্বাধীনতা ঘোষণা করতে হবে। কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অলি আহমেদ চট্টগ্রামের সন্তান। তিনি যদি স্বাধীনতা ঘোষণা করেন তাহলে সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন। জবাবে আমি বললাম, কক্ষের ভেতরে যিনি বসে আছেন উনি হলেন মেজর জিয়াউর রহমান। তিনি স্বাধীনতা ঘোষণা করবেন। এরপর মেজর জিয়ার সাথে আমার এ বিষয়ে আলাপ আলোচনা হয়। কিছুক্ষণের মধ্যে মেজর জিয়াউর রহমান জনাব মাহমুদকে সাথে নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেন। আমি মেজর জিয়াকে বললাম, বোয়ালখালী থানায় ফুলতলা প্রাইমারি স্কুলে আমি আর্মি হেডকোয়ার্টার উপস্থাপন করা কিছুক্ষণের মধ্যে কালুরঘাট বেতার কেন্দ্রে উপস্থিত হব। আমি উপস্থিত হওয়ার পূর্বে তৎকালীন মেজর জিয়া বেতার ভাষণের জন্য বিষয়বস্তু লিপিবদ্ধ করেন। আমি উপস্থিত হয়ে 2টি সংশোধনী করলাম। জিয়াউর রহমান সংশোধনীগুলো গ্রহণ করলেন। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য অলি আহমেদ বলেন, মূলত জিয়াউর রহমানের এই ভাষণ ছিল সমগ্র জাতির ও আন্তর্জাতিক বিশ্বের জন্য এক দিক নির্দেশনা। জাতি কখনো তার সাহসী ভূমিকার কথা ভুলবে না। এরপর সমগ্র চট্টগ্রাম ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু হয়। তবে এ যুদ্ধ আওয়ামী লীগ মধ্যম সারি বা উচ্চ সারির কোন নেতা সম্পৃক্ত ছিল না। পরে আমরা জানতে পারলাম শেখ মুজিবুর রহমান স্বপ্রণোদনা হয়ে 25শে মার্চ রাতে পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করেন। দীর্ঘ 9 মাস আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করি।